গুড মর্নিং। এম রয় চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে জিকের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা আলোচনা করব। তো দেখো, সবার প্রথমে যে পয়েন্টসটা নিয়ে আমরা আলোচনা করব তা হলো রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা, ওকে। তাহলে সবার প্রথমে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করছি বলো? রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনা কাকে বলছে সবার প্রথমে আমরা এটা জানব। কি বলেছে শোনো, বলেছে কোনো রাসায়নিক সংকেত বা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে যখন আমরা বিভিন্ন পদার্থের ভর, আয়তন, বাষ্প, ঘনত্ব ইত্যাদি নির্ণয় করার যে পদ্ধতি বা করাকে কি বলা হচ্ছে? রাসায়নিক গণনা। অর্থাৎ আমরা সংক্ষেপে যদি বলি বা সংক্ষেপে যদি আমরা মনে রাখি তাহলে কিভাবে মনে রাখবো যে রাসায়নিক সংকেত বা রাসায়নিক সমীকরণ, তাহলে রাসায়নিক কি সংকেত বা কি রাসায়নিক সমীকরণ। তাহলে কি লিখলাম? লিখলাম রাসায়নিক সংকেত বা রাসায়নিক যে সমীকরণ রয়েছে সেই সমীকরণ থেকে আমরা কি জানবো বলো? সেই সমীকরণ থেকে যখন আমরা পদার্থের কি জানবো বলো? পদার্থের ভর, তারপর আয়তন, তারপরে বলো আয়তন, বাষ্প, ঘনত্ব, তাই তো? এই ব্যাপারগুলো যখন আমরা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো, তাহলে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকেই রাসায়নিক গণনা বলা হচ্ছে। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে যখন আমরা রাসায়নিক সংকেত বা রাসায়নিক সমীকরণ থেকে কোনো পদার্থের ভর জানতে পারবো, আয়তন জানতে পারবো, বাষ্প জানতে পারবো, ঘনত্ব জানতে পারবো, তখন সেটাকে কি বলা হচ্ছে? তখন সেটাকে বলা হচ্ছে রাসায়নিক গণনা। ওকে, নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তা হলো রাসায়নিক সমীকরণ। ওকে, রাসায়নিক সমীকরণ তোমরা রাইট ডাউন করে নাও। রাসায়নিক সমীকরণ, ওকে। আচ্ছা, এদিকে একটু তাকাতে হবে, এটা বুঝে নাও রাসায়নিক সমীকরণ কাকে বলছে। কেমন? রাসায়নিক সমীকরণে কি বলা হয়েছে? বলা হয়েছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত যে পদার্থগুলো রয়েছে তাদের পরমাণু সংখ্যা সমতা রেখে, অর্থাৎ ব্যালেন্স রেখে কি হচ্ছে? চিহ্ন এবং সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে সংক্ষিপ্ত প্রকাশ সেটাকে রাসায়নিক সমীকরণ বলছে। তাহলে আমরা সংক্ষেপে যদি জানি তাহলে কিভাবে আমরা এটাকে উপলব্ধি করতে পারি? বলা হয়েছে বিক্রিয়ক কি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত কি জাত? বিক্রিয়াজাত যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলোর কি পরমাণু সংখ্যা, কিসের সংখ্যা? পরমাণুর সংখ্যা। তাহলে পরমাণুর সংখ্যা সমতা রেখে, কি রেখে? সমতা রেখে। ওকে, তাহলে কি লিখলাম? লিখলাম বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত যে পরমাণুর সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাকে সমতা রেখে, সমতা রেখে কি বলো? সমতা রেখে যখন চিহ্ন এবং সংকেতের সাহায্যে, কি চিহ্ন এবং সংকেত এর সাহায্যে কি হচ্ছে? কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে যখন সংক্ষেপে প্রকাশ করা হয়, তাহলে রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত প্রকাশকে কি কি বলা হচ্ছে? সংক্ষিপ্ত প্রকাশকে কি বলা হচ্ছে বলো? সংক্ষিপ্ত প্রকাশকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ।
তাহলে একদমই সোজা, তাই না? যদি আমরা এভাবে পড়ে নিই যে বিক্রিয়ক আর যে বিক্রিয়াজাত পদার্থগুলো রয়েছে তাদের পরমাণু সংখ্যাটাকে সমতা রাখতে হবে। কি রাখতে হবে? ব্যালেন্স ঠিক রাখতে হবে, অর্থাৎ বাঁ দিক এবং ডান দিক দুই দিকে ব্যালেন্সটা ঠিক থাকবে। ঠিক রেখে আমরা কি করব? চিহ্ন আর সংকেতের সাহায্যে যখন কোনো একটা রাসায়নিক ঘটনাটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করব তখন সেটাকে কি বলা হচ্ছে? রাসায়নিক সমীকরণ বলা হচ্ছে। তাহলে বোঝা গেল রাসায়নিক গণনাটা বোঝা গেল। রাসায়নিক গণনাতে কি বলা হয়েছে? বলা হয়েছে রাসায়নিক সংকেত এবং রাসায়নিক সমীকরণ থেকে যখন আমরা বিভিন্ন পদার্থের ভর, আয়তন, বাষ্প, ঘনত্ব ইত্যাদি নির্ণয় করতে পারবো তখন সেটাকে বলা হচ্ছে রাসায়নিক গণনা। রাসায়নিক সমীকরণ কোনটাকে বলা হচ্ছে? বলা হচ্ছে বিক্রিয়ক এবং যে বিক্রিয়াজাত পদার্থগুলো রয়েছে এবং তাদের যে পরমাণু সংখ্যা সেটাকে সমতা রাখতে হবে, অর্থাৎ ব্যালেন্স রাখতে হবে। বাঁ দিক এবং ডান দিকে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। রেখে চিহ্ন এবং সংকেতের সাহায্যে যখন সেই রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা কি করব? সংক্ষেপে প্রকাশ করব, সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। ওকে, এবারে আমরা যে পয়েন্টসটি নিয়ে আলোচনা করব তা হলো ভরের সংরক্ষণ সূত্র। তাহলে কোন পয়েন্টসটা নিয়ে আলোচনা করব বলো? ভরের সংরক্ষণ সূত্র। আচ্ছা, ভরের সংরক্ষণ যে সূত্রটা রয়েছে সেটা কি? সবার প্রথমে আমরা এই বিষয়টা ক্লিয়ার করব। আচ্ছা, পদার্থের ভর হচ্ছে অবিনশ্বর। কিসের ভর অবিনশ্বর বলো? পদার্থের ভরটা কি? অবিনশ্বর। একে সৃষ্টিও করা যায় না, আবার ধ্বংসও করা যায় না। শুধুমাত্র কি হচ্ছে বলা হয়েছে কোনো রাসায়নিক পরিবর্তনের আগে এবং পরে পদার্থের মোট ভরটা কি থাকে? সর্বদা সমান থাকে। অর্থাৎ আমরা কি কি জানলাম বলো? আমরা জানলাম পদার্থের ভরটা কি? পদার্থের ভর হচ্ছে অবিনশ্বর। কি বলো? অবিনশ্বর, অর্থাৎ এটার কোনো সৃষ্টি বা শেষ নেই, অবিনশ্বর। তারপরে কি জানলাম? তারপরে জানলাম একে সৃষ্টিও করা যায় না, আবার ধ্বংসও করা যায় না। সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যায় না, মনে থাকবে। সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। এবং এটা কি হচ্ছে? এটা রাসায়নিক, কি বলো? রাসায়নিক বিক্রিয়ার, রাসায়নিক বিক্রিয়ার আগে কিংবা পরে, আগে কিংবা পরে পদার্থের যে ভর, কি? পদার্থের যে ভর, পদার্থের যে ভর সেটা কি থাকে? সেটা অপরিবর্তিতই থাকবে, মনে থাকবে। কি থাকবে? অপরিবর্তিত থাকে, অর্থাৎ সর্বদা সমান থাকবে। বিক্রিয়ার আগে যা ছিল বা বিক্রিয়ার পরে যা থাকবে সেটা সবসময় কি হবে? সমান থাকবে, মনে থাকবে। তাহলে সংক্ষেপে আমরা কি বলতে পারি বলো? সংক্ষেপে কি বলতে পারি? অর্থাৎ বলতে পারি যে ভরের যে সংরক্ষণ সূত্র সেটা কি? সেটা হচ্ছে এরকম যে ভরের ভর হচ্ছে অবিনশ্বর। একে যেমন সৃষ্টিও করা যায় না, ঠিক তেমনি ধ্বংসও করা যায় না। এবং কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে কিংবা পরে তার যে ভর সেটা কি থাকে? সেটা সর্বদা কি থাকবে? সমান থাকবে, সর্বদা সমান থাকে বা অপরিবর্তিত থাকবে। ওকে, এটাই হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র, মনে থাকবে। এবারে আমরা যে সূত্রটি নিয়ে আলোচনা করব তা হলো শক্তির নিত্যতা সূত্র। কি বলো? শক্তির নিত্যতা সূত্র। ওকে, এই যে শক্তির যে নিত্যতা সূত্র রয়েছে এটাও কিন্তু ভরের সঙ্গে একেবারে রিলেটেড। ওকে, ভরকে আমরা কি দেখলাম? ভর হচ্ছে অবিনশ্বর, সৃষ্টি বা ধ্বংস করা যায় না, রাসায়নিক বিক্রিয়ার আগে কিংবা পরে পদার্থের ভর অপরিবর্তিত থাকছে। ঠিক তেমনি শক্তির যে নিত্যতা সূত্র বা শক্তি যে রয়েছে এটাও কিন্তু কি হচ্ছে? অবিনশ্বর। একে সৃষ্টিও করা যায় না, আবার ধ্বংসও করা যায় না। এবং রাসায়নিক বিক্রিয়ার আগে কিংবা পরে এটার শুধু কি হচ্ছে? রূপান্তর ঘটে।
এটার কিন্তু কোনো কি হয় না, সৃষ্টি বা ধ্বংস হয় না। এবং ভরের যে নিত্যতা সূত্র রয়েছে এই সূত্রটি আবিষ্কার করেছিলেন আইনস্টাইন। কে বলো? সেটা হচ্ছে আইনস্টাইন। এটা কিন্তু তোমরা মনে রাখবে, আইনস্টাইন। ওকে, আইনস্টাইন। তাহলে শক্তির নিত্যতা সূত্রটি কার? শক্তির নিত্যতা সূত্রটি হচ্ছে আইনস্টাইনের। মনে থাকবে শক্তির নিত্যতা সূত্রটি কি? ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। ই মানে কি? ই মানে হচ্ছে এনার্জি। কি? এনার্জি। এনার্জি মানে হচ্ছে শক্তি। এনার্জি মানে কি? শক্তি। আর এম মানে হচ্ছে মাস। এম মানে কি? মাস। মাস মানে হচ্ছে ভর। এবং এই যে সি রয়েছে, সি, সি মানে কি? আলোর বেগ। আলোর বেগ কত রয়েছে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 10 সেমি পার, সেমি পার কি বলো? সেমি পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড। মনে থাকবে? তো এই হলো ভরের সংরক্ষণ সূত্র এবং শক্তির নিত্যতা সূত্র। এক্ষেত্রে তোমাদের বিশেষ করে যে পয়েন্টসটা মনে রাখতে হবে যে শক্তির যে নিত্যতা সূত্রটি রয়েছে এটি আবিষ্কার করেছিল আইনস্টাইন। আইনস্টাইন এই শক্তির নিত্যতা সূত্রটি আবিষ্কার করে এবং ওনার যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, যেখানে ই ইজ ইকুয়াল টু এনার্জি বা শক্তি এবং এম ইজ ইকুয়াল টু মাস বা ভর এবং সি ইজ ইকুয়াল টু আলোর বেগ। আলোর বেগ কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো এই হলো ভরের সংরক্ষণ সূত্র এবং শক্তির নিত্যতা সূত্র। ওকে, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম ভরের সংরক্ষণ সূত্র এবং শক্তির নিত্যতা সূত্র, তাই তো? এবারে এই দুটো সূত্রকে একসঙ্গে কম্প্যাক্ট করা হয়েছে। তাহলে আমরা এবার কি জানবো? আমরা জানবো ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র। তাহলে ভর ও শক্তির সম্মিলিত, ওকে, সম্মিলিত সূত্র। এখানটায় কি বলা হয়েছে আমরা একটু জেনে নিই। ওকে, ভর ও শক্তির সম্মিলিত সূত্র। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে, তাহলে রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ সেটা কি থাকবে? সর্বদা সমান থাকবে। তাহলে পদার্থের ভর কি? পদার্থের ভর। আর কি? আর হচ্ছে শক্তির মোট পরিমাণ। কি? শক্তির মোট পরিমাণ। শক্তির মোট পরিমাণ এটা কি থাকবে? এটা সর্বদা কি থাকবে বলো? সমান থাকবে। কি থাকবে? সর্বদা সমান হবে। সর্বদা সমান হবে। ওকে, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ভর ও শক্তির যে সম্মিলিত যে সূত্রটা রয়েছে, ভর ও শক্তির সম্মিলিত যে নিত্যতা সূত্রটি রয়েছে, সেখানটা আমরা জানলাম যে পদার্থের ভর অর্থাৎ পদার্থের যে মাস এবং শক্তির যে মোট পরিমাণ সেটা কি থাকবে? সর্বদা সমান থাকবে। কখন সমান থাকবে? কখন সমান থাকবে বলো? বিক্রিয়ার, কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে। ওকে, আগে এবং পরে কি থাকবে? সর্বদা সমান থাকবে। তো এই হলো ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্টয়চিওমেট্রি। স্টয়চিওমেট্রি, ওকে, স্টয়চিওমেট্রি। ওকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস। যে কোনো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারি চাকরি পরীক্ষার জন্য অনেকবার পরীক্ষায় এসেছে। স্টয়চিওমেট্রি কি? স্টয়চিওমেট্রি হলো ভিন্ন ধরনের যে রাসায়নিক যে গণনার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে? স্টয়চিওমেট্রি। তাহলে একটু লিখে নিই আমরা। আচ্ছা, কি বলা হয়েছে? ভিন্ন ধরনের, কি? ভিন্ন ধরনের
রাসায়নিক গণনার পদ্ধতি কি? রাসায়নিক গণনার পদ্ধতি। ওকে, গণনার পদ্ধতি, এই যে পদ্ধতিটা রয়েছে এই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে? স্টয়কিওমেট্রি। বোঝা গেল কি বললাম? আরেকবার বলে দিচ্ছি, ভিন্ন ধরনের রাসায়নিক গণনার যে পদ্ধতি, তাহলে স্টয়কিওমেট্রিটা কি? এটা একটা পদ্ধতি যার মাধ্যমে কি হচ্ছে? ভিন্ন ধরনের রাসায়নিক গণনা করা হয়। ওকে, বোঝা গেল? নেক্সট আমরা যে পয়েন্টসটি নিয়ে আলোচনা করব সেটি হলো থার্মোস্ট্যাট। কি? থার্মোস্ট্যাট। তোমরা জানো এই থার্মোস্ট্যাট কি? জানো? বলো, কেউ জানলে বলো আমাকে থার্মোস্ট্যাটটা কি? এটা কিন্তু প্রাত্যহিক জীবনে আমরা ইউজ করি এই থার্মোস্ট্যাটটা। থার্মোস্ট্যাট হলো একটা যান্ত্রিক পদ্ধতি। ওকে, এটা কি? এটা একটা যান্ত্রিক পদ্ধতি যার মাধ্যমে কি হচ্ছে? যার মাধ্যমে বদ্ধ কোনো জায়গার কি হচ্ছে? বদ্ধ কোনো জায়গার উষ্ণতাটাকে কি না, উষ্ণতাকে কি করা হয়? বলো, উষ্ণতাকে কি করা হয়? উষ্ণতাটাকে কন্ট্রোল করা হয়, মানে ব্যালেন্স করা হয়। বোঝা গেল? কি করা হয়? উষ্ণতাকে নিয়ন্ত্রণ করা হয়। মনে থাকবে, নিয়ন্ত্রণ করা হয়। সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে থার্মোস্ট্যাট। মনে থাকবে? তাহলে যদি বলে থার্মোস্ট্যাটটা কি? থার্মোস্ট্যাট হচ্ছে একটা যান্ত্রিক পদ্ধতি যার মাধ্যমে কি করা হয়? যার মাধ্যমে বদ্ধ কোনো একটা জায়গার যে উষ্ণতা সেটাকে নিয়ন্ত্রণ করা হয় বা কন্ট্রোল করা হয় বা ব্যালেন্স করা হয়, সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে থার্মোস্ট্যাট। ওকে, এর প্রাত্যহিক যে ব্যবহারগুলো আমরা করি সেটা কি কি বলো? হ্যাঁ, একদম সঠিক উত্তর। গিজার হতে পারে, গিজার, তারপরে হিটার, আর বলো রেফ্রিজারেটর, তাই তো? আচ্ছা, হ্যাঁ, রেফ্রিজারেটর। আচ্ছা, তোমরা আমাকে বলো তো রেফ্রিজারেটর থেকে কোন গ্যাস নির্গত হয়? সিএফসি। ওকে, কি? সিএফসি। সিএফসির ফুল ফর্ম কি? ক্লোরোফ্লুরোকার্বন। একদম সঠিক উত্তর, মনে থাকবে। তো এই হলো থার্মোস্ট্যাট। ওকে, তাহলে থার্মোস্ট্যাট সিএফসি। ওকে, এখানে এস হয়ে গেছে, ঠিক আছে, সিএফসি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম বলো? থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাটটা কি? থার্মোস্ট্যাটটা হচ্ছে একটা যান্ত্রিক পদ্ধতি যেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে বদ্ধ কোনো একটা জায়গার যে উষ্ণতা, সেই উষ্ণতাটাকে কি করা হবে? কন্ট্রোল করা হয় বা নিয়ন্ত্রণ করা হয় যে পদ্ধতিতে, সেটাকে বলা হচ্ছে থার্মোস্ট্যাট। এর প্রাত্যহিক যে ব্যবহার রয়েছে সেটা হচ্ছে গিজার, হিটার, রেফ্রিজারেটর। ওকে, এবং রেফ্রিজারেটর থেকে যে গ্যাসটা নির্গত হয় সেটাকে বলা হয় সিএফসি। সিএফসি। ওকে, যার ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। ওকে, এবারে আমরা যে পয়েন্টসটা নিয়ে আলোচনা করব তা হলো ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্ম। ওকে, আচ্ছা, তোমরা কেউ বলতে পারো যে ফায়ার অ্যালার্মে কোন ধাতু ইউজ করা হয়? ফায়ার অ্যালার্মে যে কোনো একজন বলো। কপার ও আয়রন। আচ্ছা, কপার এবং আয়রন, একদম সঠিক উত্তর। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলতে পারো কপারের সংকেত কি? কপার সিইউ। গুড, সিইউ। আর আয়রন বা লোহা? আয়রন বা লোহা হচ্ছে এফি। তাহলে এই দুটো ধাতু কিন্তু ফায়ার অ্যালার্মে ইউজ করা হয়, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ফায়ার অ্যালার্ম যে রয়েছে এখানটায় যে দুটো ধাতু ইউজ করা হয় সেই দুইটা ধাতু কি? একটা হচ্ছে কপার যার সংকেত সিইউ, এবং অন্যটি হচ্ছে লোহা বা আয়রন যার সংকেত হচ্ছে এফি। ওকে, এবারে আমরা যে পয়েন্টসটা নিয়ে আলোচনা করব তা হলো গ্যাসের প্রসারণ। কি? গ্যাসের প্রসারণ। গ্যাসের
প্রসারণ। ওকে, এখানটায় কি বলা হয়েছে? বলা হয়েছে কঠিন এবং তরল পদার্থের মতো তাপ প্রয়োগে গ্যাসেরও প্রসারণ হয়, অর্থাৎ গ্যাসটাও কিন্তু ফুলে ফেঁপে ওঠে, তাই তো, অর্থাৎ বিস্তৃতি লাভ করে, জায়গা অনেকটা নিয়ে থাকে, এটাকেই তো প্রসারণ বলে, তাই তো। আচ্ছা, গ্যাসের নিজস্ব কিন্তু কোনো আকার থাকে না, মানে না থাকায় এর দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ ঘটে না, দৈর্ঘ্য ক্ষেত্রের কোনো প্রসারণ ঘটে না। তাহলে গ্যাসের দৈর্ঘ্য বা যে প্রস্থ রয়েছে এর কিন্তু প্রসারণ ঘটে না। ওকে, তাহলে কিসের প্রসারণ ঘটে? শুধুমাত্র আয়তনের প্রসারণ ঘটে। কিসের? আয়তনের প্রসারণ ঘটে। ওকে, আয়তনের কি ঘটে? প্রসারণ ঘটে। বোঝা গেল? এর একটা বাস্তব উদাহরণ যদি আমি তোমাদের বলি, এখন এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দুধের ভেতরে দ্রবীভূত বায়ু উত্তপ্ত অবস্থায় প্রসারিত হয়, তাই ওই বায়ুর তাপীয় প্রসারণের ফলে দুধ উতলিয়ে ওঠে। তোমরা দেখবে বাড়িতে কি হয়, বাড়িতে কোনো একটা পাত্রের মধ্যে যখন কি হচ্ছে বিভিন্ন তাপ দেওয়া হবে, এখানটায় যখন তাপ ইউজ করা হবে, কি ইউজ করা হবে? তাপ ইউজ করবে, তখন দেখবে এর মধ্যে যে দুধটা থাকে সেটা কিন্তু এরকম করে উতলিয়ে ওঠে। কেন ওঠে? সেই দুধের মধ্যে কি থাকে? বায়ুটা দ্রবীভূত অবস্থায় থাকে। কি থাকে? বায়ুটা দ্রবীভূত অবস্থায় থাকে, যার জন্য কি হচ্ছে, সেখানটায় যখন তাপ প্রয়োগ করা হয়, কি করা হয়? তাপ প্রয়োগ করা হয়, তখন কিন্তু দুধটা কি হয়? উপরের দিকে উতলিয়ে ওঠে। এটা হচ্ছে গ্যাসের প্রসারণের একটা বাস্তব উদাহরণ, মনে থাকবে তো। এই হলো আজকের ক্লাস। আচ্ছা, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে যেটি তোমাদের সামনে একটু তুলে ধরার দরকার, তা হলো তাপের পরিবহন বা তাপের সঞ্চালন। ওকে, তাপের সঞ্চালন, এই পয়েন্টসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু কোনো না কোনো কোশ্চেন পরীক্ষায় আসে। ওকে, তাপের সঞ্চালন। দেখো এখানটায় কি বলা হয়েছে, তাপের যে সঞ্চালন, অর্থাৎ তাপ এক জায়গা থেকে যে অন্য জায়গায় সঞ্চালিত হয়, তার যে পদ্ধতি, তার পদ্ধতি রয়েছে তিনটি। কয়টি রয়েছে? তিনটি। এই তিনটা পদ্ধতি কি কি আমরা একটু জেনে নেব। আচ্ছা, পরিবহন, কি? পরিবহন, পরিচলন এবং হচ্ছে বাহ, একদম সঠিক উত্তর, মনে থাকবে তো। তাপের সঞ্চালনের তিনটা পদ্ধতি কি? তাপের সঞ্চালনের তিনটা পদ্ধতি হচ্ছে পরিবহন, পরিচলন এবং বিকিরণ। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে আমাদের যে ভূপৃষ্ঠ, এই যে ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, সেটা কোন পদ্ধতিতে হচ্ছে? বিকিরণ পদ্ধতিতে। একদম সঠিক উত্তর, বিকিরণ পদ্ধতিতে ভূপৃষ্ঠ কিন্তু উত্তপ্ত হয়। তো এই হলো আজকের ভৌতবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন করা হয়ে থাকে। এবং এমরয় চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং অনেক বেশি করে শেয়ার করবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রাখছি।